প্রবল বেগে ঘূর্ণিঝড় রিমাল লন্ডভন্ড করে দিচ্ছে দেশের দক্ষিণ উপকূল। ঘূর্ণিঝড়ের কেন্দ্রভাগ অতিক্রম করছে মংলা খেপুপাড়া এলাকা। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে উপকূলীয় বেশিরভাগ এলাকা। অনেক স্থানে বেড়িবাঁধ ভেঙে নিচু এলাকায় পানিতে তলিয়ে গেছে। মাছের খামারও তলিয়ে গেছে জোয়ারের পানিতে। চট্টগ্রাম, পটুয়াখালী ও সাতক্ষীরায় ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভোলার চর ফ্যাশন, লালমোহন ও মনপুরা উপজেলার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে জেলার মেঘনা ও তেঁতুলিয়া নদী মধ্যবর্তী সহ অন্তত অর্ধশত গ্রাম। পিরোজপুরে জেলায় ৩৩৯ কিলোমিটার বেড়িবাঁধের অর্ধেকেরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। জোয়ারের পানি প্রবেশ করে নিম্নাঞ্চল ২ থেকে ২.৫ ফুট পানির নিচে তলিয়ে গেছে। সুন্দরবনে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে ঢুকে পড়েছে জোয়ারের পানি। শরণখোলা উপজেলার রাজৈর এলাকার স্লুইস গেট নির্মাণের জন্য দেয়া বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে। প্রায় ৫০০ বাড়িঘর প্লাবিত হয়েছে। বন বিভাগ বলছে, জোয়ার জলোচ্ছ্বাসের কারণে সুন্দরবনের হরিণ, বানর, বেঙ্গল টাইগার সহ বিভিন্ন প্রজাতির প্রাণীর প্রাণহানির আশঙ্কা রয়েছে। বরগুনার আমতলীর পশরবুনিয়া গ্রামের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ প্রায় ৬০০ মিটার ভেঙে পায়রা নদীতে বিলীন হয়েছে। কক্সবাজারে প্লাবিত হয়েছে ২১টি গ্রাম। বরিশাল নগরীর নিম্নাঞ্চল সহ অনেক এলাকা প্লাবিত হয়েছে। নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপ সহ কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ঘূর্ণিঝড় সম্পর্কে জানতে সহকর্মীদের কাছে যাচ্ছি। প্রথমে যাচ্ছি রাজধানী ঢাকাতে। মেজবা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? মেজবা, এখন ঘূর্ণিঝড় কি অবস্থায় আছে এবং আবহাওয়া অফিস কি বলছে? হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত আবহাওয়া অফিস আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি। তবে আবহাওয়া অফিস যেটি বলছে যে ঘূর্ণিঝড় এখন পর্যন্ত আ আ ঘূর্ণিঝড়টি এখন পর্যন্ত দেশ অতিক্রম করে চলে যায় এবং যেটা খেপুয়া থেকে কিন্তু অতিক্রম করেছে। বাংলাদেশের ঘূর্ণিঝড় এখন পর্যন্ত তার এখন পর্যন্ত সেই প্রভাবটা কিন্তু কেটে গেছে যে এটি এখন পর্যন্ত ছিল। এছাড়া ঘূর্ণিঝড়ের প্রভাবে সারা দেশে বৃষ্টিপাত দেখা দিয়েছে। বৃষ্টিপাত হচ্ছে, রাজধানীতেও কিন্তু সেই বৃষ্টিপাত হচ্ছে এবং আবহাওয়া অফিস যেটি জানিয়েছে বৃষ্টিপাত এখন পর্যন্ত ১২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারের কুতুবদিয়া। এছাড়া ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকাগুলোতে যে সতর্কতা সংকেত দেখতে বলা হয়েছিল, সেই সতর্ক সংকেত এখনো পর্যন্ত বিদ্যমান রয়েছে। কক্সবাজার, চট্টগ্রাম সহ যে সতর্ক সংকেত ৯ নম্বর বিপদ সংকেত সেটি এখনো রয়েছে, কিন্তু খুলনা, সাতক্ষীরা, মোংলা সেখানে ৪ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া যদি ঘূর্ণিঝড়ের প্রভাবে সারা দেশে রাজধানীতেও কিন্তু বৃষ্টি এখনো পর্যন্ত হচ্ছে, কখনো পর্যন্ত ঝুম বৃষ্টি, কখনো থেমে থেমে বৃষ্টি, এভাবে কিন্তু বৃষ্টি হয়েছে। আমি যেটি বলছিলাম যে এখন পর্যন্ত যে বৃষ্টি রেকর্ড করা হয়েছে সেটি ১২৫ মিলিমিটার কক্সবাজার কুতুবদিয়াতে রেকর্ড করা হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড়ের যে বর্তমান অবস্থান সেটি কিন্তু ঘূর্ণিঝড় বাংলাদেশকে অতিক্রম করেছে। বাংলাদেশের যে উপকূলীয় অঞ্চলের যে ভয়াবহতা তৈরি হয়েছে সেটি কিন্তু এখনটা শঙ্কা মুক্ত বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে। এই ছিল আবহাওয়া অফিস থেকে সবশেষ। মেজবা, আপনি সাথে থাকুন। এখন যাচ্ছি সাতক্ষীরায়। সেখানে আছেন আমাদের স্থানীয় প্রতিনিধি SM জিন্না। জিন্না, সাতক্ষীরায় ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি সম্পর্কে এখন পর্যন্ত কি জানা গেছে সে বিষয়ে আমাদেরকে জানাবেন। হ্যাঁ জসিন্তা, আমি দাঁড়িয়ে আছি উপকূলীয় এলাকা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জে। দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় রিমালের প্রভাব এখনো কিন্তু কাটেনি। নদী উত্তাল আছে এবং দমকা বাতাসের সাথে সাথে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। গত রাত 10টা থেকে কিন্তু প্রায় 6 ঘন্টা ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে উপকূলীয় এই এলাকার জনপদ। ৮ থেকে 12 ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাস ও ভারী বর্ষণ প্লাবিত হয়েছে মাছের ঘের, কাঁকড়া প্রজেক্ট সহ হাজার হাজার হেক্টর ফসলি জমি। তারপরও ব্যাপক ধ্বংসযজ্ঞ ঠেকিয়ে দিয়েছে বাংলাদেশের ফুসফুস খ্যাত সুন্দরবন। গত রাতে ঝড়ের তীব্রতায় বাঁধ উপচে প্লাবিত হয়েছে গাবুরা, পদ্মপুকুর, আটুলিয়া, বুড়িগোয়ালিনী, কৈখালী, রমজাননগর ও মুন্সীগঞ্জ এলাকার কিছু গ্রাম।
গতকাল রাত থেকেই কিন্তু সাতক্ষীরার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন আছে এবং রাস্তাঘাটে গাছের ডালপালা ভেঙে পড়ে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। বহু স্কুল, কলেজ, মাদ্রাসা, বসতবাড়ি ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু কিছু জায়গায় মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি, এখনো পর্যন্ত প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। আমি শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন ঘূর্ণিঝড়ে ১.৫ শতাধিক কাঁচা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, কিছু নির্মাঞ্চল প্লাবিত হয়েছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ খুব বেশি নয়। দুর্যোগ কাটিয়ে উঠতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে তিনি জানান। এই ছিল আমার কাছ থেকে সাতক্ষীরা থেকে সর্বশেষ তথ্য। জানছিলাম ঘূর্ণিঝড়ের খবর। উচ্চ পর্যায়ের ক্ষমতা অপব্যবহারে দৃষ্টান্তমূলক জবাবদিহিতা ও দুর্নীতি শ্বেতপত্র প্রকাশের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংবাদ বিজ্ঞপ্তিতে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও রাজনৈতিক দুর্বৃত্তায়ন ঘিরে ক্ষমতাসীন দলের একজন সংসদ সদস্য হত্যাকাণ্ড, সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা ও সাবেক আইজিপির সম্পত্তি জব্দ করার নির্দেশনার ঘটনায় দুর্নীতির বিরুদ্ধে সরকারের শূন্য সহনশীলতা প্রমাণের বাধ্যবাধকতা গুরুত্ব লাভ করেছে বলে উল্লেখ করা হয়। টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, এসব ঘটনায় দায়সারা ব্যাখ্যা থাকলে জনগণের কাছে যেমন গ্রহণযোগ্য হবে না, তেমনি সরকারের জন্য তা হবে আত্মঘাতী। দেশের দক্ষিণ উপকূল লণ্ডভণ্ড করে দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় রিমাল। পটুয়াখালী, সাতক্ষীরা, বরিশাল, ভোলা ও চট্টগ্রামে মারা গেছে ৮ জন। কয়েক জেলায় বহু ঘরবাড়ি বিধ্বস্ত ও শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। বাঁধ ভেঙে নিমজ্জিত হয়েছে নিম্নাঞ্চল। মহাবিপদ সংকেত নামিয়ে সব সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজধানী সহ সারা দেশে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হচ্ছে। আপেল শাহরিয়ারের রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমাল খুলনার উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হলেও এর ক্ষতচিহ্ন রেখে গেছে উপকূল এলাকা জুড়ে। খুলনায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে, দুর্ভোগে পড়েছে পানিবন্দী মানুষ। বাঁধ ভেঙে ঝালকাঠিতে মাছ ভেসে যাওয়ায় ক্ষতির মুখে ব্যবসায়ীরা, অনেক স্থানেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উপকূলের দুর্গম এলাকায় অনেকেই আশ্রয় কেন্দ্রে আসতে না পারায় পানিবন্দী হয়ে পড়েছে। গাড়ির সামনে পানির তলায় গেছে এবং মাছ এবং কিছু গাছগাছার ক্ষতি হয়েছে, কিছু গাছগাছরা ভাঙছে এবং কিছু ফল আনলে কাঁঠাল টাড়াল এগুলো কিছু ক্ষতি হয়েছে। মাটি ভাঙ্গা একটা কাঁঠাল গাছ পড়ে রাস্তার উপরে, রাস্তা ব্লক হয়ে গেছে, কোনো গাড়ি আসতে যাইতে পারে না। বন্যায় খুব ক্ষতি হয়ে গেছে, তলায় গেছে, মোরা কোন বাইরে পেরি না। বরগুনার প্রধান ৩ নদীতে জোয়ারের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। বরিশাল নগরে নিম্নাঞ্চল সহ অনেক এলাকা ডুবে গেছে। কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। আবহাওয়া অফিস বলছে দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড়টি। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টিপাত জড়িয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে। পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর, আমি আবার বলছি 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে রিমালের প্রভাবে রাজধানী সহ সারা দেশে ঝড়ো বাতাস ও বৃষ্টি হচ্ছে। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। এই বিষয়ে জানতে যাচ্ছি সহকর্মীদের কাছে। প্রথমে যাব রাজধানীর আবহাওয়া অফিসে, সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট মেজবাহ হাসান। মেজবাহ, ঘূর্ণিঝড়ের সর্বশেষ অবস্থা সম্পর্কে আবহাওয়া অফিস কি বলছে? ঘূর্ণিঝড়ের সর্বশেষ অবস্থা যদি এখন বলতে চাই, ঘূর্ণিঝড়টি গভীর নিম্নচাপ থেকে এখন স্থল নিম্নচাপে রূপান্তরিত পথে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে এবং ধীরে ধীরে এটি কিন্তু দুর্বল হয়ে পড়ছে এবং পূর্ব হওয়ার মাধ্যমে কিন্তু দুর্বল হয়ে আস্তে আস্তে উত্তর পূর্ব অঞ্চলের দিকে এটি অগ্রসর হচ্ছে এবং এখন বর্তমান ঘূর্ণিঝড়টি যশোরের এবং যশোরের আশেপাশে এলাকায় অবস্থান করছে। এর আগে আবহাওয়া অফিস যেটি বলছিলেন যে ঘূর্ণিঝড়টি যে খেপুপাড়াতে
খেপুপাড়াতে কিন্তু ব্যাপকভাবে তাণ্ডব চালায় এবং সেখানে বাতাসের বেগ ছিল 111 কিলোমিটার বেগে সেখানে প্রভাব বিস্তার করে এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে যে আস্তে আস্তে করে দুর্বল হয়ে পড়েছে, যার প্রভাবে কিন্তু সারা দেশে, রাজধানী সহ সারা দেশে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টিতে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এখন পর্যন্ত 215 মিলিমিটার চট্টগ্রামে রেকর্ড করা হয়েছে। এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে আস্তে আস্তে যেটি দুর্বল হওয়া শুরু করেছে উত্তর পূর্ব অঞ্চলে, ঢাকায় দুপুরের পর অর্থাৎ 3টার পর নাগাদ হলো তো ঢাকাতে কিছুটা প্রভাব পড়তে পারে, তবে সেক্ষেত্রে ঢাকার যে ঝড়ো হাওয়া আছে তার চেয়ে কিছু হয়তো ঝড়ো হাওয়া বাড়তে পারে। এছাড়া আস্তে আস্তে করে ঢাকা সিলেট হয়ে আস্তে আস্তে বাংলাদেশ অতিক্রম করতে আগামীকাল পর্যন্ত লেগে যাবে বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে। এছাড়া যদি ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু সারা দেশে বৃষ্টিপাত এখনও চলছে, রাজধানীতেও কিন্তু সেই বৃষ্টির প্রভাব সকাল থেকে রয়েছে। রাজধানী সকাল থেকে অফিসগামী যাত্রীরা কিন্তু ভোগান্তিতে শিকার হয়েছেন। এছাড়া নিম্ন আয়ের যারা মানুষ তারাও কিন্তু ভোগান্তিতে শিকার হয়েছেন। এবং ঘূর্ণিঝড়ের সর্বশেষে যদি বলার চেষ্টা করি, এটি এখন পর্যন্ত যশোর এলাকায় অবস্থান করছেন, যশোরের আশপাশে এলাকায় অবস্থান করছে এবং ঘূর্ণিঝড়ের যে মধ্যে যে মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছিল বন্দর নগরীগুলোতে, সে বন্দর নগরে এখন পর্যন্ত মহাবিপদ সংকেত উঠিয়ে কিন্তু 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আগামীকাল দুপুর পর্যন্ত কিন্তু সকল জলযান এবং ট্রলারগুলোকে কিন্তু কিনারে রাখার কথা বলা হয়েছে এবং স্থানীয় যে উপকূল যে এগুলো আছে এবং উপকূল বন্দরগুলোতে কিন্তু একইভাবে সতর্কতা সংকেত, স্থানীয় 3 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া কিন্তু যশোরের এলাকায় এখন পর্যন্ত অবস্থান করছে এবং ধীরে ধীরে এটি নিম্নচাপে পরিণত হবে, তারপর আস্তে আস্তে করে ঢাকা হয়ে সিলেট হয়ে কিন্তু এটি বাংলাদেশ অতিক্রম করবে। এটা আগামীকাল নাগাদ পর্যন্ত লেগে যাবে বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে। এই ছিল আবহাওয়া অফিস থেকে সবশেষ। আপনি সাথেই থাকুন। এখন যাব খুলনার কয়রায়, সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল হাসান। ইমরুল, কয়রায় তো বাঁধ ভেঙে গেছে, পানি কি লোকালয়ে প্রবেশ করেছে? জসিন্তা, এখন ভাটার সময় চলছে, কিছুক্ষণ পরে একটি জোয়ার শুরু হবে। সেই জোয়ার শুরু হলে যেখানে বাঁধগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেখান থেকে লোকালয়ে পানি ঢোকার একটি আশঙ্কা রয়েছে। এইখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি কয়রার দশালে একটি জায়গা, এই দেখতে পাচ্ছেন ছবিতে হয়তো দর্শক যে এখানে বাঁধটি ভেঙে গেছে। এখানে ভোর রাতে এখানে যে ঘূর্ণিঝড়টি আঘাত হানে তখন একটু জলোচ্ছ্বাস তৈরি হয়েছিল, আর সেই জলোচ্ছ্বাসের আঘাতে এখানে এই বাঁধটি ভেঙে গিয়েছে। এই বাঁধটি 2009 সালে যখন আইলা হয়েছিল তখনও এই বাঁধটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। 3 বছর আগে ইয়াস যখন ঘূর্ণিঝড় এখানে আঘাত হানে তখনও এই বাঁধটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো পানি উন্নয়ন বোর্ড সকাল থেকে এটি আসলে সংস্কারের কাজ করছে, কারণ কিছুক্ষণ পরে 2টা নাগাদ এখানে ভর জোয়ার একটি আসবে। তখন দেখতে পাচ্ছেন যে প্রায় বাঁধের কাছাকাছি পানি ছুঁই করছে। আশঙ্কা করা হচ্ছে যে 2টা নাগাদ যখন ভরপুর জোয়ার আসবে তখন এই পানি হয়তো লোকালয়ে ঢুকে যাবে। আর পানি উন্নয়নের তথ্য অনুযায়ী এই কয়রা ছাড়াও কয়রা 2টি স্থানে এই বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, আরও একটি জায়গায় বাঁধটি ভেঙে গিয়েছে। এছাড়া দাকোপ এবং সাতক্ষীরার কয়েকটি উপজেলার কয়েকটি বাঁধ এবং বাগেরহাটের কয়েকটি বাঁধও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সব মিলে এখানে প্রায় 61 কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ঘূর্ণিঝড়ের বিষয়টি যদি বলি, যে আগের রিপোর্টে তো সহকর্মী যেমনটা বলছিলেন যে যশোর হয়ে এটি আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, সেটি ঢাকার দিকে বৃষ্টিপাতের মাধ্যমে এটি দুর্বল হয়ে যাবে। যদিও খুলনা অঞ্চল পার হয়ে গিয়েছে, তারপরেও এখানে সেই প্রভাবটি এখনো রয়ে গিয়েছে। এখনো মাঝারি আকারের ঝড় বাতাস বইছে এবং বৃষ্টিপাত আসলে থেমে থেমে হচ্ছেই। জসিন্তা, আপনি সাথে থাকুন। এখন যাব মংলায় আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আবু হুসাইন সুমনের কাছে। সুমন, রিমালে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে? ভূমির আঘাতে কিন্তু মংলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে গত রাত থেকে 10:30 থেকে এই উপকূলীয় এলাকায় আঘাত আনতে শুরু
করে গেলেন। এর প্রভাবে যে ঝড় এবং বৃষ্টি তাতে এই মংলার উপকূলের প্রায় ৮,০০০ কাঁচা ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়া অসংখ্য গাছপালা এবং বৈদ্যুতিক খুঁটি করে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া এখানকার মানুষের প্রধান যে আয়ের উৎস চিংড়ি ঘের, সেই চিংড়ি ঘেরগুলো প্লাবিত হয়েছে, প্রায় ২,০০০ চিংড়ি ঘের প্লাবিত হয়েছে। এছাড়া বিশেষ করে মংলার যে দুর্গম যে এলাকা রয়েছে, টিলা, বৈদ্যমারী, জয়মণি, এইসব এলাকার যে প্রচুর নদীর পাড়ের যে ১৮ কিলোমিটার দীর্ঘ যে ভেড়িবাঁধ না থাকার কারণে কিন্তু এই প্রচুর নদীর পানি ছাপিয়ে কিন্তু এই লোকালয়ে প্রবেশ করে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর ফলে কিন্তু মানুষ জলাবদ্ধতা হয়ে পড়েছেন এবং অনেকটা ঘরবন্দি হয়ে পড়েছেন। অনেকের ঘরে পানি উঠে গিয়েছে, আর যারা ঘরে থাকতে পারছেন না তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে উঠেছেন। এখনো কিন্তু আশ্রয় কেন্দ্রে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে প্রায় ৩০,০০০ নারী, পুরুষ এবং শিশু রয়েছে। এবং এছাড়া যে বিভিন্ন এলাকায় এই যে নিচু যে এলাকা, সেই নিচু এলাকায় প্রায় ৪ থেকে ৫ ফুট উচ্চতার জলস্তর প্লাবিত হয়েছে। বিশেষ করে সুন্দরবনে ৫ থেকে ৭ ফিট উচ্চতারও জলস্তর রয়েছে। এবং এছাড়া এই যে গতকাল রাত থেকে যে রোমেলের প্রভাবে যে ঝড় বৃষ্টি যেটা শুরু হয়েছিল সেটা কিন্তু এখনো অব্যাহত রয়েছে। এখনো কিন্তু এই উপকূলের দিয়ে কিন্তু দমকা হাওয়া, ঝড়ো হাওয়া এবং বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। রোমেল উপকূল অতিক্রম করলেও কিন্তু তার যে প্রভাব সেটা কিন্তু এখনো উপকূলে কাটেনি, এখনো তার একটা প্রভাব রয়েছে। এছাড়া মংলার পাশেই যে রামপাল যে উপজেলা, এই উপজেলাতেও মৎস্যগের, গাছপালা এবং বৈদ্যুতিক খুঁটির ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পেয়েছি আমরা। এছাড়া বাগেরহাট সদর সহ শরণখোলা, মোরগগঞ্জ যে উপজেলা রয়েছে সেসব জায়গায়ও গাছপালা পড়েছে, ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, মানুষ জলাবদ্ধ হয়েছে। এবং এই যে টোটাল বাগেরহাট জেলা জুড়েই কিন্তু এই যে রোমেলের যে তাণ্ডব তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জানছিলাম ঘূর্ণিঝড়ের খবর। ঘূর্ণিঝড়ের খবর জানাতে এখন যাব ভোলায় স্টাফ করেসপন্ডেন্ট আফজাল হোসেনের কাছে। আফজাল, রিমালে ভোলার ক্ষয়ক্ষতি কেমন হয়েছে? ঋতু, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ভোলার সর্বদক্ষিণ চরফেশনে আসলে ঘূর্ণিঝড় রিমালের যে আঘাত তার বেশিরভাগ ক্ষয়ক্ষতি হয়েছে চরফেশনে। আমি আজকে সকাল থেকে আমি চরফেশনের বিভিন্ন স্থানে আমি গিয়েছি, বিভিন্ন এলাকায় গিয়েছি, নদীর পাড়ে গিয়েছি। সেটা হচ্ছে যে ভোলাতে গত 2 দিন ধরে বিদ্যুৎ নেই এবং বিদ্যুৎ না থাকার কারণে এখানের যে টাওয়ারগুলো রয়েছে সেই টাওয়ারগুলোতে আপনার মোবাইল নেটওয়ার্ক নেই এবং আমি শহরের পাশেই রয়েছি, যে কারণে নেটওয়ার্ক না থাকার কারণে এবং ইন্টারনেট একেবারেই খুবই দুর্বল রয়েছে এবং গত 2 দিন বিদ্যুৎ না থাকার কারণে। আরেকটি বিষয় হচ্ছে যে এখানকার মানুষ আমাকে যেটা জানিয়েছেন যে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমি ঢালচরের আলম ফরাজির সাথে কথা বলেছি এবং আমি বেশ কয়েকজন গবাদি যারা পালন করে তাদের সাথে কথা বলেছি। আমাকে যেটা জানিয়েছে চরাঞ্চলের কয়েক শত গবাদি পশু মারা গিয়েছে এবং যারা মালিক তারা জানিয়েছেন যে এসব এলাকাতে আপনার মাটির কিল্লা না থাকাতে বড় ধরনের সমস্যা হচ্ছে। যখন জলোচ্ছ্বাসগুলো হয় তখন আপনার এই যে গবাদি পশু তাদের আশ্রয় নেওয়ার কোনো জায়গা থাকে না, যে কারণে গবাদি পশু পানির তোরের সাথে ভেসে যায় এবং পানিতে ডুবে মারা যায়। একটি বড় সমস্যা তারা জানিয়েছেন যে চরাঞ্চলগুলোতে মাটির কিল্লা করে দেওয়ার জন্য। এছাড়া আমি বহু জায়গায় গিয়েছি, দেখেছি যে অসংখ্য ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে এবং ইতিমধ্যেই ভোলার দৌলতখানে মাইশা নামে এক শিশু গাছ চাপা পড়ে মারা গেছে ঘরের নিচে এবং আরেকটা হচ্ছে যে লালমোহনের গজেরিয়ায় মনোজা খাতুন নামে 55 বছর বয়স্ক এক নারী মারা গেছেন, তিনিও ঘর চাপা পড়ে মারা গেছে। এছাড়া আরও বেশ কিছু লোক আহত রয়েছে যারা নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য এবং হাঁটা চলার ক্ষেত্রে এবং ঘরের নিচে চাপা পড়ে এবং ঘর যে বিধ্বস্ত হয়েছে আমি সেসব জায়গায় গিয়ে দেখেছি যে আপনার ঘরের যে চালগুলো উড়ে গেছে। এবং আরেকটি সমস্যার কথা তারা যারা জানিয়েছে যে ঘূর্ণিঝড় রিমালের ফলে এবং যে জলোচ্ছ্বাস হয়েছে সেটি হচ্ছে যে জোয়ার ছিল, জোয়ার থাকার কারণে রিমালের যে ঝড় এবং যে বাতাস, সেই বাতাসের ফলে আপনার পানি 8 থেকে 10 ফুট পানি বৃদ্ধি পেয়েছে এবং জলোচ্ছ্বাসের কারণে ঢালচর সহ যে চরাঞ্চলগুলো রয়েছে সেগুলো পানির নিচে প্লাবিত হয়েছে, এখনও প্লাবিত রয়েছে এবং নদীর পাড়ে প্রচণ্ড ঝড় এবং মেঘনা উত্তাল রয়েছে। তো ঋতু, এই ছিল ভোলা থেকে সর্বশেষ খবর।
চট্টগ্রামে রিমেলের প্রভাবে কয়েক ঘন্টার বৃষ্টিতে নগরীর অধিকাংশ এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। পাহাড় ধস ঠেকাতে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে মাইকিং করে সরিয়ে আনার চেষ্টা করছে প্রশাসন। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে সচল হলেও চট্টগ্রাম বন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। বন্ধ রাখা হয়েছে কর্ণফুলী নদীর নিচে বঙ্গবন্ধু টানেলও। চট্টগ্রাম থেকে আরিজ আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। বৃষ্টি জনজীবনের স্বস্তি বয়ে আনলেও চট্টগ্রামবাসীর জন্য বৃষ্টি যেন দুর্ভোগ। কারণ একটু বৃষ্টি হলে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। চট্টগ্রামে ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে কয়েক ঘন্টার বৃষ্টিতে নগরীর অনেক রাস্তাঘাট ডুবে গেছে। এতে দুর্ভোগে নগরবাসী। নগরীর আগ্রাবাদ, হালিশহর, বহদ্দারহাট, মুরাদপুর, ষোলশহর, বাকুলিয়া, সরাইপাড়া, শান্তিবাগ, রাহাত্তারপুর, চকবাজার, কাতালগঞ্জ সহ বিভিন্ন এলাকায় পানিবন্দী হাজারো মানুষ। মানুষের বাসা বাড়িতে পানি ঢুকছে, ফ্যাক্টরিতে পানি ঢুকছে, সবাই কাজকর্ম করতে পারতেছে না। বৃষ্টির কারণে ফ্যাক্টরিতে পানি উঠছে, এখন বাসে যেতে পারতেছি না। এখন আমার বউ বাচ্চারা কি খাইতেছে কি করতেছে তা জানি না। পানির মধ্যে কি আছে এখনো দেখেন যে পানি, তার মধ্যে অফিসে যাইতে হচ্ছে, সময়টা বড় ভয়াবহ অবস্থা। যেমন অনেক বেশি পানি, সাধারণ পথযাত্রীরও যাইতে পারতেছে না। নগরীর বায়েজিদ চন্দ্রনগর এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে একজনের মৃত্যু হয়েছে। এদিকে ঝড়ের প্রভাবে প্রাণহানি রোধে চট্টগ্রামের পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সরে যেতে প্রশাসনের পক্ষ থেকেই মাইকিং করা হচ্ছে। পরিপূর্ণভাবে যারা বসবাস করছে আটবর্ষা, ফিরোজশাহ, মতি ঝর্ণা এলাকা, সেখান থেকে যেন বাসিন্দারা সরে যায়। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে 5,790 কোটি টাকার কাজ চলমান রয়েছে। এরপরও জলাবদ্ধতা থেকে মুক্তি না মেলায় ক্ষোভ জানিয়েছে নগরবাসী। এনটিভি নিউজ ডেস্ক। এদিকে অতিবৃষ্টির কারণে চট্টগ্রাম নগরীতে পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে জানাবেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদ। আরিজ, টানা বৃষ্টিতে পাহাড়ে বসবাসকারীদের কি অবস্থা? হ্যাঁ ঋতু, আপনি জানেন যে চট্টগ্রামে যে 26টি পাহাড় আছে এগুলো সবকটি আসলে ঝুঁকিপূর্ণ। এইসব পাহাড়ের আশেপাশে প্রায় 50,000 মানুষ বসবাস করেন। সেই মানুষগুলো নিয়ে আসলে শঙ্কিত এবং আতঙ্কিত প্রশাসন। আমাদেরকে জেলা প্রশাসন যেটা বলছে, তারা গতকাল থেকে আসলে এখানে মাইকিং করছে এবং জেলা প্রশাসক নিজেও এইসব পাহাড়গুলোতে এসছেন, তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারপরেও এখানকার লোকজন আসলে পাহাড় থেকে সরতে চায় না। তারপরেও তাদেরকে আইন প্রয়োগ করে হোক নানাভাবে তার 2000 মানুষকে এখান থেকে সরিয়ে নিয়েছেন, এমনটি জানিয়েছেন। এছাড়া আপনি জানেন যে আজকে সকালে আসলে বাইজিতের একটি পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা একটি নির্মাণাধীন ভবনের যে দেয়াল দোষে একজন মারা গেছেন এবং তার নাম সাইফুল আলম, তার বাড়ি নোয়াখালী। তিনি সেখানে কাজ করতেন এবং এর আশেপাশেই ছিলেন, এমনটি জানিয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে 25,000 টাকা এই পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এছাড়া এখানকার প্রায় 2000 মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। জেলা প্রশাসক আমাদেরকে যেটা জানিয়েছেন, সবগুলো পাহাড়ে আসলে ঝুঁকিপূর্ণ, কিন্তু তাদেরকে সরানো যাচ্ছে না। দিনে আনলে একটু আলু দেখলে আবার তারা আবার আশ্রয় কেন্দ্র থেকে চলে আসেন, এমনটি জানিয়েছেন। আপনি জানেন যে এখানে চট্টগ্রামে আজকে 6 ঘন্টার যে টানা বৃষ্টিপাত হয়েছে এবং সেখানে 165 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই কারণে চট্টগ্রামে একদিকে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, নগরীর অধিকাংশ এলাকা আসলে জলমগ্ন হয়ে পড়েছে, অন্যদিকে পাহাড় ধসের একটা আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। তো সব মিলিয়ে প্রশাসন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষজনকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু কেউ তাদের সেদিকে সরে যাওয়ার ক্ষেত্রে মানুষের এক ধরনের অনীহা কাজ করছে। তো ঋতু, এই ছিল এখানকার সর্বশেষ। জানছিলাম চট্টগ্রামের পাহাড়ের খবর। উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে মার্কিন বিনিয়োগকারীদের অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে বাংলাদেশ নীতি সহায়তা দিতে প্রস্তুত। বাংলাদেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে যুক্তরাষ্ট্রকে দীর্ঘমেয়াদী অংশীদার হওয়ার আহ্বানও জানান সরকার প্রধান। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক হয় ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি প্রতিনিধি দলের। ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান স্টিভেন কোবোস ও প্রেসিডেন্ট অ্যাম্বাসেডর অতুল কেশব সহ মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিরা এতে অংশ নেন।
সর্বোচ্চ সুবিধা প্রদানের আশ্বাসের ভিত্তিতে বাংলাদেশে বিনিয়োগে মার্কিন ব্যবসায়ীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি বাংলাদেশের অগ্রযাত্রায় অংশীদার হওয়ার আহ্বানও জানান সরকার প্রধান। Bangladesh has the most liberal investment policy status in the region. Also be assured that we are giving top priority to improving our investment environment. Bangladesh is a market of 170 million people, and its location puts it in the heart of market of 3 billion. Its increased connectivity and neighboring countries makes it an ideal place for investment and trade in the region and beyond. মার্কিন যুক্তরাষ্ট্র রপ্তানির বৃহত্তম গন্তব্য উল্লেখ করে আগামীতে অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধিতে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। Our focus is now to promote economic and commercial relations with not only regional but also global partners, including the United States. The United States would become our long-term partner in achieving our development goals through trade, investment, and technology transfer, and by creating a smooth and predictable supply chain for mutual benefit. বাংলাদেশের একটি প্রধান অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী হিসেবে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রাখার তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। দেশের উপকূলীয় এলাকার মানুষ যখন ঝড় জলোচ্ছ্বাসে আক্রান্ত, তখন সরকার তাদের পাশে না দাঁড়িয়ে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার কথা বলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তাদের মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এমন অভিযোগ করেন। ঢাকা জেলা বিএনপি জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে যোগ দেয়া বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, বেগম জিয়াকে কারাবন্দী রেখে সরকার তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করছে। আর নজরুল ইসলাম খান বলেন, বেগম জিয়াকে চিকিৎসার সুযোগ না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের মুখে দেশ, তখন দেশের প্রধানমন্ত্রী তাকে আমরা বলতে শুনলাম যে এখন আমাদের একমাত্র কাজ হলো তারেককে দেশে ফিরিয়ে নিয়ে আসা। দেশ যখন দুর্যোগের মুখে, তখন দেশের মানুষকে বাঁচানো প্রধান কাজ না, সরকারের জন্য গুরুত্বপূর্ণ না, খালি একমাত্র কাজ হলো তারেক রহমানকে দেশে ফিরিয়ে নিয়ে এসে স্বাস্থ্যের মুখোমুখি। দেশের দক্ষিণ উপকূল তছনছ করে দিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। ঘূর্ণিঝড়ে খুলনা, পটুয়াখালী, সাতক্ষীরা, ভোলা ও চট্টগ্রামে অন্তত 10 জনের মৃত্যু হয়েছে। উপকূলের বেশিরভাগ জেলায় ঘরবাড়ি বিধ্বস্ত ও শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎহীন আছে দক্ষিণের প্রায় কোটি মানুষ। বিভিন্ন এলাকার বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। আরও জানাচ্ছেন মুকসিমুল হাসান। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে লণ্ডভণ্ড দেশের দক্ষিণ উপকূলের জনপদ। বাঁধ ভেঙে পানি প্রবেশ, গাছ উপড়ে পড়া, ক্ষতিগ্রস্ত বাড়িঘর আর জলোচ্ছ্বাসে প্লাবিত উপকূলবর্তী জেলাগুলোর নিম্নাঞ্চল। পানিবন্দী লাখ লাখ মানুষ। রিমালের আঘাতে বরিশাল, খুলনা বিভাগ সহ বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাস্তায় গাছ ভেঙে পড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে অনেক এলাকার যোগাযোগ ব্যবস্থাও। এই যে দেখেন একটা নদী নাল সব ভরে গেছে বৃষ্টিতে, সারা রাত্র বিরে গাছ গুড়া পড়ে টড়ে সব কিছু তছনছ। মাটি ভাঙ্গা একটা কাঁঠাল গাছ পড়ে রাস্তার উপরে, রাস্তা ব্লক হয়ে গেছে, কোনো গাড়ি আসতে যাইতে পারে না। বন্যায় খুব ক্ষতি হয়ে গেছে, ঘর তলাই গেছে, মোরা কোন বাইরে পেরে নিয়ে। উপকূলবর্তী জেলার নিম্নাঞ্চলে রিমালের জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে ভেসে গেছে পুকুরের মাছ। বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা সহ অনেক এলাকায় চিংড়ির ঘের ডুবে গেছে পানির নিচে। গাড়ের সামনে পানি তলাই গেছে এবং মাছ এবং কিছু গাছগাছার ক্ষতি হয়েছে, কিছু গাছগাছরা ভাঙছে এবং কিছু ফল আনলে কাঁঠাল টাড়াল এগুলোর কিছু ক্ষতি হয়েছে। শত শত গরু মারা গেছে, মনে করেন অনেক কিল্লার অভাবে। বাতাস এসে আমাদের সব কিছু নিয়ে গেছে, তিনি চাল চুল যা আছে সব ওই পাশে বেরিয়ে ওই পাশে নিয়ে গেছে। বরগুনা, সাতক্ষীরা, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি,
খুলনা, বাগেরহাট, বরিশাল সহ উপকূলের অনেক স্থানে জোয়ারের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। পানিবন্দী হয়ে ভোগান্তিতে সেখানকার মানুষ। 3 ফুট পানি হয়ে গেছে, খাতা বালিশ চাউল ডাল যেন দূর আসলে সব তো শেষ হয়ে গেছে। গেছি খাওয়ান মাওয়ান সব বন্ধ হয়ে গেছে, আমার কিছু নাই, খাওয়ারও কিছু নাই, আর আমার ঘর দুয়ারের মধ্যে ঢুকতে পারিনি আমি গাছের লেগে। ইউনিয়ন পরিষদের পিছনে ঘর বাড়ি সব ভাঙ্গে চুরিয়ে গাছ গোছ পরিয়া 2টা গাছ পড়ছে, ঘর দুয়ার শেষ। রিমালের আঘাত থামলেও খুলনা এবং বরিশাল বিভাগের উপকূলবর্তী বিভিন্ন জেলায় ঘূর্ণিঝড়ের ধ্বংসযজ্ঞ দগদগে ক্ষত হয়ে পড়ে আছে। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। দেশের দক্ষিণ উপকূল বিধ্বস্ত করে দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় রিমাল। আগামীকাল দুপুর নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। খেপুপাড়াতে 111 কিলোমিটার পার আওয়ার বাতাসের গতি রেকর্ড করেছে। 203 রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে, সর্বোচ্চ বৃষ্টিপাত 203, আর কুতুবদিয়ায় 125 মিলিমিটার। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে আগামীকাল 28 মে 2024 দুপুর পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে এবং পরবর্তীতে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় রিমালে তাণ্ডবে এখন পর্যন্ত 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের জন্য দুঃখ প্রকাশ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঘূর্ণিঝড় সফলভাবে মোকাবেলা করা গেছে ও বড় ক্ষয়ক্ষতি হয়নি। বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব জানান তিনি। বলেন, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এখন পর্যন্ত প্রায় 7 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। শক্তি দেখিয়ে শেষের পথে ঘূর্ণিঝড় রিমাল, কিন্তু পথে পথে রেখে গেছে তার তাণ্ডব আর ধ্বংসযজ্ঞ। সোমবার বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তখন পর্যন্ত মেলা ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী। আমরা সফলভাবে ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলা করতে সক্ষম হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় গত কয়েকদিন ধরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে, যার ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী, ভোলা ও চট্টগ্রামে মোট 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সারা দেশের ওপর প্রভাব পড়লেও উপকূলীয় 19 জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তাদের হিসেবে সেখানে বিধ্বস্ত হয়েছে প্রায় 1.5 লাখ ঘরবাড়ি, আর ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 37 লাখেরও বেশি। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 37,58,096 জন। সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে 35,483টি ঘরবাড়ি। স্থানীয় প্রশাসনের চেষ্টায় প্রায় 8 লাখ মানুষ আশ্রয় কেন্দ্রে এসেছিলেন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। ক্ষতিগ্রস্ত মানুষজনের জন্য ইতোমধ্যে প্রায় 7 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। পাঠানো হয়েছে চাল, শুকনো খাবার, শিশুদের খাদ্য ও গবাদি পশুর জন্য খাবারও। এ সময় সামনের দিনেও সহায়তার আশ্বাস দেন প্রতিমন্ত্রী। আমরা বরাদ্দ এই অল্প সময়ের মধ্যে যেটা দিয়েছি, এটা আজকের দিন পর্যন্ত আমাদের তো বরাদ্দর কার্যক্রম অব্যাহত থাকবে। সমস্ত মন্ত্রণালয়কে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে যার যার মন্ত্রণালয়ের ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা এবং তার হিসাবগুলি আনার জন্য। মঙ্গলবার পর্যন্ত ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশ জুড়ে বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামীকাল পর্যন্ত এই বৃষ্টি এবং কিছু দমকা বাতাসের প্রভাব থাকবে সারা বাংলাদেশে। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদ। আরিজ, চট্টগ্রামের জলাবদ্ধতা কি এখনো আছে, আর পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের কি অবস্থা? আপনি দেখছেন এখন আবার নতুন করে জোর হাওয়া এবং বৃষ্টিপাত শুরু হয়েছে। সকালে 3 ঘন্টার বৃষ্টিপাতে নগরীর অধিকাংশ এলাকা জলবদ্ধতার সৃষ্টি হয়েছে, কিন্তু মূল সড়ক থেকে পানি নেমে গেলেও এখনো পর্যন্ত যে নিম্নাঞ্চলগুলো আছে সেখানে এখনো পানি আছে। অনেকগুলো সড়ক এখনো জলবদ্ধতায় নিমজ্জিত। এছাড়া অনেক বাড়িঘর কিন্তু নিম্নাঞ্চলে পানি আছে। তো এখন থেকে যদি আবার নতুন করে বৃষ্টি জড়ো হওয়া আবার চলতে থাকে, হয়তো রাতে আবার জলবদ্ধতার সৃষ্টি হতে পারে। এছাড়া আপনি জানেন যে
চট্টগ্রামে প্রায় 26টি পাহাড়ে যে পাহাড় ধসের একটা আশঙ্কা করা হচ্ছে এবং 26টি পাহাড়ে আসলে প্রায় 50,000-এর বেশি মানুষ বসবাস করেন। সেখান থেকে আসলে প্রশাসন কোনোভাবেই সরিয়ে নিতে পারছে না, কারণ 50,000-এর মধ্যে কয়েকশোকে নিয়ে আশ্রয় কেন্দ্রে নিয়ে গেলে তারা আবার তাদের নিজেদের পাহাড়গুলোতে আবার চলে যায়। এই কারণে প্রশাসন এবং সিটি মেয়র আইনগত পদক্ষেপের মাধ্যমে বা জোর করে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন। তারপরেও তারা বলছেন অনেকে এসছেন, কিন্তু অধিকাংশ মানুষ আসেননি। আমরা বিভিন্ন পাহাড়ে গেছি এবং তাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা বলছেন এই বিষয়ে আগে কোনো দুর্ঘটনা হয়নি এবং সেই কারণেই তারা তাদের নিজ নিজ বাসায় অবস্থান করছেন। রায়কা এই ছিল এখানকার সর্বশেষ। রিমালের প্রভাবে রাজধানীবাসীর ভোগান্তির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। নাজিব, সারাদিন ধরেই তো রিমালের প্রভাবে বৃষ্টি হয়েছে, তো রাতের ঢাকার এখন কি অবস্থা? রাতের ঢাকার কথা যদি আপনাদেরকে বলি, আমার পেছনেই দেখতে পাচ্ছেন হাতিরঝিল এলাকার বেশ কিছু অংশ কিন্তু জলাবদ্ধতায় ঢাকা পড়েছে। এবং শুধু জলাবদ্ধতাই নয়, এখানকার যেই গাছ রয়েছে, বড় বড় গাছ, সেগুলো কিন্তু ভেঙে পড়েছে। আপনাদেরকে আমার ক্যামেরা পার্সনের সহযোগিতা যদি একটু দেখাই, একটি সিএনজির উপরে প্রায় ঘণ্টাখানেক আগে একটি গাছ ভেঙে পড়েছে এই ঝোড়ো বাতাসের কারণে, এবং এখানে কিন্তু সিএনজি চালক সামান্য আহত হয়েছেন এমনটি আমরা জানতে পেরেছি। যদিও বিষয়টি এখনও পুরোপুরি নিশ্চিত নয়, তবে এই গাছ ভেঙে পড়ার কারণে কিন্তু পুরো হাতিরঝিল এলাকায় কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। সেই সাথে যানজটের মাত্রা আরও বাড়িয়েছে এখানকার জলাবদ্ধতা, এবং এই জলাবদ্ধতা কিন্তু এখানকার যারা চালক রয়েছেন গাড়ির, তারা বলছেন যে প্রায় ঘণ্টাখানেক ধরেই তারা এই রুটে জলাবদ্ধতার শিকার হয়েছেন এবং মানুষ কিন্তু ভোগান্তিতে পড়েছেন। এই ঘূর্ণিঝড় রিমালের প্রভাব কিন্তু ঢাকা জুড়ে বেশ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বিকেলের পর থেকে কিন্তু ঝোড়ো হওয়া এবং বৃষ্টির মাত্রা বেড়েছে। আবহাওয়া অফিস যেটি জানিয়েছে যে প্রায় 80 মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু রেকর্ড করা হয়েছে আজকে রাজধানী ঢাকা, এবং পরবর্তী 6 ঘন্টায় কিন্তু আরও প্রায় 40 থেকে 50 মিলিমিটার বৃষ্টি হওয়ার আশঙ্কা করছেন আবহাওয়া অধিদপ্তর। আর যদি এখানকার উদ্ধার অভিযানের কথা বলি, উন্নয়ন সংস্থা যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই কাজ শুরু করেছেন। হয়তো 1 থেকে 1.5 ঘন্টা আরও সময় লাগতে পারে এমনটি তারা বলছেন। এবং রাজধানীর অন্যান্য এলাকায়ও কিন্তু আমরা ঘুরেছি, সেখানেও কিন্তু দেখেছি যে জলাবদ্ধতা এবং গাছ পড়ে যাওয়ার ঘটনাও কিন্তু সেখানে ঘটেছে। এবং যারা উন্নয়ন সংস্থা রয়েছেন, সিটি কর্পোরেশন, তাদের কিন্তু বেশ কয়েকটি টিম এই জলাবদ্ধতা এবং গাছ সরিয়ে নেওয়ার কাজে মনোযোগী হয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। দেশের উপকূলীয় এলাকার মানুষ যখন ঝড় জলোচ্ছ্বাসে বিপদগ্রস্ত, তখন সরকার তাদের পাশে না দাঁড়িয়ে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা নিয়ে ব্যস্ত রয়েছে, এমন মন্তব্য করে বিএনপি নেতারা বলেন, ব্যাংক লুট করে অর্থনীতি ফোকলা করেছে ক্ষমতাসীনদের আশীর্বাদ পুষ্টরাই। ঢাকা জেলা বিএনপির মানববন্ধন থেকে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ঢাকা জেলা বিএনপি নেতাদের মামলা প্রত্যাহার ও তাদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে ঢাকা জেলা বিএনপি। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বেগম খালেদা জিয়াকে কারাবন্দী রেখে সরকার তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করছে, ঠেলে দেয়া হচ্ছে মৃত্যুর মুখে। নজরুল ইসলাম খান অভিযোগ করেন, জনগণ দুর্যোগ দুর্বিপাকে থাকলেও সরকার ব্যস্ত প্রতিহিংসার রাজনীতি নিয়ে। যে ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের মুখে দেশ, তখন দেশের প্রধানমন্ত্রী তাকে আমরা বলতে শুনলাম যে এখন আমাদের একমাত্র কাজ হলো তারেককে দেশে ফিরিয়ে নিয়ে আসা। দেশ যখন দুর্যোগের মুখে, তখন দেশের মানুষকে বাঁচানো প্রধান কাজ না। ডলারের বিপরীতে প্রতিনিয়ত টাকার মান কমে যাওয়া, ব্যাংক লুট, অর্থ পাচার আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সবই এ সরকারের আশীর্বাদ পুষ্টরাই করেছে বলে অভিযোগ বিএনপি নেতাদের। পরিস্থিতি এমন পর্যায়ে আপনি আর এমন ডুবতে শুরু করেছেন যে আর তল খুঁজে পাচ্ছেন না। পুকুরের যে তলা, যে ভূমি, সেই ভূমিতে আপনার পা এখনো পড়ছে না। অবিলম্বে বিএনপি নেতাদের মুক্তির দাবি বক্তাদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।
সম্প্রতি সেনা কর্মকর্তাদের নিয়ে বিদেশি একটি গণমাধ্যমে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তা উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। সকালে গাজীপুরে রাজেন্দ্রপুর সেনানিবাসে বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং বিপসটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। অ্যাসোসিয়েশন অফ এশিয়া প্যাসিফিক পিস অপারেশন ট্রেনিং সেন্টারে ১২তম বার্ষিক সাধারণ সভা এবং কর্মশালার উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে সাংবাদিকরা বাংলাদেশের সেনা কর্মকর্তাদের নিয়ে ডয়েচে ভ্যালেতে প্রচারিত প্রতিবেদন বিষয়ে সেনাপ্রধানের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, এসব অপপ্রচারের চেষ্টা আগেও হয়েছে, এখনো চলছে। এই অসাধু উদ্দেশ্য নিয়ে কিছু করার চেষ্টা করছে, তাদেরকে আমরা সর্বাত্মকরণে ভুল প্রমাণিত করতে চাই। এই প্রচেষ্টা আজকের না। চলতি ২০২৩-২৪ অর্থ বছরে প্রথম ১০ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির অর্ধেকও বাস্তবায়ন হয়নি। গত বছরের জুলাই থেকে এ বছরের এপ্রিল পর্যন্ত এডিপির ৪৯.26% বাস্তবায়ন হয়েছে, যা ৩ অর্থ বছরের মধ্যে সর্বনিম্ন। পরিকল্পনা মন্ত্রণালয় বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ IMEDর হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। চলতি অর্থ বছরের জন্য বিভিন্ন সংস্থার নিজস্ব অর্থায়ন সহ সংশোধিত এডিপিতে বরাদ্দ ছিল ২,৫৪,০০০ কোটি টাকা। এর মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগগুলো খরচ করতে পেরেছে মাত্র ১,২৫,০০০ কোটি টাকা। এ অবস্থায় অর্থ বছরের শেষ ২ মাসে বরাদ্দের বাকি অর্ধেক অর্থ ব্যয় থাকবে বাড়তি চাপ। অন্যদিকে আগামী অর্থ বছরের জন্য এরই মধ্যে ২,৬৫,০০০ কোটি টাকার এডিপির অনুমোদন দিয়েছে সরকার।